गा गो गोरक गाब्रका ब्राबो बीरक बीकर कारका जा जो जोरक जागरक कराका माम मृग मृत्यु मरण कारका। ক্রুধিমা মন্ত্র পড়ে যে শক্তিটা খুব খারাপভাবে মরে প্রেতাত্মায় বদলে গেছিল ওটাকে জাগ্রত করছিল। কবর থেকে আনা তামার মুদ্রাগুলো হামানদিস্তায় রেখে আহ্বান আহ্বান গোলাম প্রেত এসো আমার সামনে। এই হামানদিস্তাটা নিয়ে গিয়ে কোরবা গ্রামের কবরস্থানে রেখে দাও, বাকিটা আমি সামলে নেব। এইবার ওই মন্ত্র জানা কাকির প্রিয় শিষ্য নাটা ভূতকে ওপরে পাঠিয়ে দেব। তৈরি থাকিস নাটা। একদিন নাটাভূত খুশির চোটে লাফিয়ে লাফিয়ে মন্ত্র জানা কাকির কাছে গিয়ে, কাকি, কালকে মাঘ মাসের অমাবস্যা, শিগগিরই চলো গ্রামে যাব। মাঘ মাসের অমাবস্যা? তাহলে তোমার গ্রামে যাবার দরকার কি? ভুলে গেছো কি, বছরে একবার মাঘ মাসের অমাবস্যাতে স্পূর্ণতন্ত্র করাতে আমি একদিনের জন্য মানুষ হব না? ও হ্যাঁ, ভুলে গেছি রে নাটা, চলো এখনই যাই। এমন বলে মন্ত্রজানা কাকি নাটাভূতের চুলের উপরে বসে একদম খুব তাড়াতাড়ি নাটাভূতের গ্রাম কোরবায় চলে গেল। যারা জীবিত থাকার সময় অনেক বেশি একই রূপোর বাসনে খাবার খেতে থাকে, যদি ওই রূপোর বাসনটা পাওয়া যায় সেটা দিয়ে স্পূর্ণকা তন্ত্র করে ওদেরকে মাঘ মাসে আসার অমাবস্যার দিনে সারা রাত মানব শরীরের সাথে জীবিত করা যেতে পারে। কিন্নুর মা যখন ও জীবিত ছিল, ও যে রূপোর বাসনটা ব্যবহার করত সেটা কাকিকে দিয়ে দেয়। কাকি ওদের উঠোনে স্পূর্ণকা তন্ত্র করে দিয়ে পূর্ণিমা ক্রুকলম রাত্রিম জপেত প্রভাতে স্পূর্ণকা ত্রিলোক পাতাল লোক প্রেত লোক কামিতব্য জীবতি পুরাবতী প্রাপ্তি। নাটা, যখন সন্ধ্যাবেলায় চন্দ্রমার কিরণ তোমার উপরে পড়বে তখন তুমি মানুষের রূপ পাবে। নিজের প্রিয়জনদের সাথে সময় কাটিও। মনে রেখো, যখন চাঁদ চলে যাবে, সূর্য ওঠার সাথে সাথে আবার তুমি নাটাভূত হয়ে যাবে। এমন বদলানোর সাথে সাথে তোমার খিদে পেয়ে যাবে, তাই তামার মুদ্রাগুলো লুকিয়ে নাও। ঠিক আছে কাকি, তুমি তো আমার খিদের বিষয়ে জানো। আসার সময় কিছু তাবার মুদ্রা নিয়ে এসো। কাকিতে মহুয়াতে রেখে দিয়ে আবার থেকে নিজের গ্রামে যাওয়ার খুশিতে তামার মুদ্রাগুলো নিয়ে যেতে ভুলে গেল নাটাভূত। সন্ধে হওয়ার সাথে সাথে নাটাভূত কিন্নুর রূপে চলে আসলো। ওর মা আর ঠাকুমা ওর সব পছন্দের খাবার বানালো। পেট ভরে খাবার খেয়ে রাত্রে তৃতীয় প্রহর অবধি ওর সাথে খুশির সময় কাটিয়ে সবাই ঘুমিয়ে পড়ল। ক্রুধিমা গোলাম প্রেতের উপরে উড়ে এসে কিন্নুর বাড়ির পেছনে নেমে ওর বাড়ির সামনে একটা একটা করে তামার মুদ্রা রেখে শ্মশানে হামানদিস্তা অব্দি গিয়ে গা গো গোরকা গাব্রকা ব্রাবো বোরকা বিকর কারকা যা যো জোরক জীরক কারকা মা মৃগ মৃত্যু মরণ কারকা। আহ্বান আহ্বান, হামানদিস্তায় রেগে জ্বলছে মুসল ভূত, এসে হামানদিস্তাটা ভেঙে নিজের বদলা পুরো করো। তোমার মৃত্যু খুব কাছে নাটা, এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না। যখন সূর্যের কিরণ কিন্নুর উপরে পড়ল, ও নাটাভূতে বদলে গেল। উড়তে উড়তে খিদে খিদে করতে করতে বাড়ি এলো। পেট ভরকার শক্তি আসুক তার জন্যে কবরে থাকা তাবার মুদ্রা তো আমাকে খেতেই হবে। এখন আমি কি করব? কাকি তো আমাকে বলেছিল, আমি শুনিনি। এমন ভেবে কমজোর হয়ে হেঁটে ঘর থেকে বাইরে যেই বেরোলো, উঠোনে চকচক করা তামার মুদ্রাগুলো দেখতে পেল। তার থেকে কবরস্থানের গন্ধও বেরোচ্ছিল। হামাগুড়ি দিয়ে গিয়ে খেয়ে নেয়।
দূরে আরো একটা চকচক করা মুদ্রা, তার দূরে আরেকটু, আর একটা ক্ষুধার্ত নাটাভূত একটা ছোট কুকুরের বাচ্চার মতো হামাগুড়ি দিতে দিতে এক একটা মুদ্রা খিদের চোটে খেতে খেতে চলে যাচ্ছিল। এক একটা করে উঠিয়ে খেয়ে খিদে মেটাচ্ছিল। এমন ভাবে ও আস্তে আস্তে কবরস্থানের দিকে চলে গেল। ওখানে হামানদিস্তায় অনেকগুলো মুদ্রা ছিল। বেচারা এটা জানতো না ওটা ক্রুধিমার জাল ছিল। খিদের চোটে খুব কষ্টে হামাগুড়ি দিয়ে গিয়ে হামানদিস্তার মধ্যে মাথাটা ঢুকিয়ে দিয়ে খুব আনন্দে মুদ্রাগুলো খাচ্ছিল। হামানদিস্তাতে মুদ্রা শেষ হয়ে গেল। মাথা বাইরে বার করার চেষ্টা করছিল, কিন্তু বেরোচ্ছিল না। মাথাটা ফেসে গেছিল। আরে এইটা কি সমস্যা? এই নোড়াতে যদি মাথা ফেসে যায় তাহলে তো সবাই শুনে হাসবে। এখন কি করি? এমন ভেবে খুব নিজের শক্তি লাগাচ্ছিল। মাথাটা বাইরে টানার চেষ্টা করলো, কিন্তু বাইরে আসলো না। बम बगीनी बगूते बम बजी रे, हम हिरनी किरते कदा कजी रे, उड़ते मिरते बम बुस स्वाहा, उड़ते मिरते हम हुस स्वाहा। কাকি বাঁচাও, আমি ফেসে গেছি। কাকি আমাকে বাঁচাও। এমন মন্ত্রটা পড়ে মন্ত্রজানা কাকিকে ডাকে। জানি না কেন নাটাভূতের ডাক মন্ত্রজানা কাকির কানে যায় না। চেঁচিয়ে চেঁচিয়ে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। অনেক অন্ধকার হয়ে গিয়েছিল। ধার 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 করে আওয়াজ আসছিল, যেন কেউ হামানদিস্তা কোটাচ্ছে। ওই আওয়াজ দিয়ে নাটাভূত উঠে পড়ল। হামানদিস্তা দিয়ে একটুখানি দেখা যাচ্ছিল। দুটো হাতে দুটো বাড়ি ধরে ভয়ানক রূপে ওটাকে বাড়িয়ে বাড়িয়ে ওর দিকে আসছিল। খুবই ভয়ঙ্কর ছিল সে রূপ। আজ আমার হাতে চাটনি হয়ে যাবি রে, কুটে কুটে মেরে ফেলবো। বাপরে, এটা যে কেউ হোক মনে হয় আমাকে পিষে মারবে। এমন ভেবে ওড়ার চেষ্টা করে, কিন্তু হামানদিস্তাটা এত ভারী ছিল যে উঠতে পারছিল না। নিচে পড়ে যাচ্ছিল। কোনোভাবে শক্তি দিয়ে উঠে পড়ে এগোচ্ছিল আর ওড়ার চেষ্টা করছিল। এটা কি অদ্ভুত দৃশ্য! হামানদিস্তা উড়ছে, বাবারে বাপরে, আরে ওঠ! এমন ভাবে চাচাতেই যাচ্ছিল, কিন্তু পেছন থেকে মুষল ভূত আসছিল। দুতে হাতে রক্তাক্ত মুষল নিয়ে মাটিতে বাড়িয়ে বাড়িয়ে আসছিল। বুড়িটার মুখ থেকে একটা শব্দ বেরোলো না। কাকি কাকি, ওরে বাপরে, এ তো আমাকে ছাড়ছি না। এত ওজন নিয়ে তো আমি উড়তেও পারছি না। এখান থেকে মহুয়া যেতে খুব সময় লাগবে। বেতাল পাহাড়টা পাশে, সেইখানেই যাওয়া ঠিক হবে। এমনটা ভেবে নিজের সব শক্তি দিয়ে খুব কষ্টে বেতাল পাহাড়ে পৌঁছালো। মুষল ভূতটা বেতাল পাহাড়ে যেতে পারল না। জোরে হাসতে হাসতে বাইরেই বসে পিষছিল। সকাল হওয়ার সাথে সাথে মুষল ভূত উধাও হয়ে গেল। বেতাল গুহায় হামানদিস্তা থেকে মাথা বার করার খুব চেষ্টা করলো, কিন্তু বার করতে পারল না। ওখানেই পড়ে গিয়েছিল নাটাভূত। বেতাল গুহায় কেউ ছিল না। রাত হলো। মুষল ভূত আসলো। বেতাল গুহায় বাইরে দাঁড়িয়ে ভয়ানক ভাবে চিৎকার করছিল, এসো এসো, বাইরে এসো, আমি তোকে চাটনি বানিয়ে দেবো, আয়। কমজোরির জন্য নাটাভূত কিছু বলতে পারছিল না। ওর ঊর্জা কমে যাচ্ছিল, কারণ সারা দিন ও তামার মুদ্রা খেয়েছিল না। দুদিন আরো যদি এইভাবে ও পড়ে থাকে, ওর আত্মা হাওয়ায় বিলীন হয়ে যাবে। আর যখন ওদিকে দেখলো, অন্ধকার হওয়ার সাথে সাথে মুষল ভূত গুহার বাইরে অপেক্ষা করছিল। এক পাও হাঁটতে পারছিল না। নাটাভূত ওইখানেই পড়ে থাকলো। সকাল হলো। মহুয়া থেকে যখন লোকি বেতাল গুহায় আসলো, তখন দেখলো
নাটাভূত ওখানে পড়েছিল। মন্ত্র শক্তি দিয়ে হামানদিস্তাটা সরানোর চেষ্টা করলো, কিছু ফায়দা হলো না। আর দেরি না করা উচিত এটা ভেবে নাটাভূতকে উঠিয়ে নিয়ে গিয়ে মহুয়ায় পৌঁছালো। এদিকে ক্রুধিমা নাটাভূতকে নিজের মায়াবী দর্পণে দেখছিল। নিয়ে যা, যেখানেও নিয়ে যাবি, ওকে বাঁচাতে পারবি না। লোকে জানতে চাইছিল যে কি হয়েছিল, কিন্তু নাটাভূত জ্ঞানেই ফিরল না। তামার মুদ্রা খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু ওর মুখটা এখনো হামানদিস্তায় আটকে ছিল। মা, এখন কোনো লাভ নেই, এই নোড়ার 2 টুকরো করতে হবে। কোদাল দিয়ে কাটার চেষ্টা করে, কিন্তু হামানদিস্তাটায় একটা দাগও পড়ল না। গাবরা জামানজু মন্ত্র জানা কাকি নিজের কোদাল দিয়ে হামানদিস্তাটা ভাঙার চেষ্টা করে, কিন্তু কাকির মন্ত্রশক্তিও তাতে কাজ করল না। হাস্যা সামুদ্রিকা মন্ত্রে ওকে রেখে মন্ত্র জাপ করা অসম্ভব নয়, কারণ ও ভূত। শুধু হামানদিস্তাটায় রঙ্গলিতে রাখতে হবে, কিন্তু পাথরটা নাটাকে ছাড়ছিলই না। এই নোড়া সামান্য নয় মা, কোনো শক্তিশালী নোড়া। কাকি বেতাল তন্ত্র রঙ্গলিতে 3টে মুন্ডু রেখে তন্ত্র পড়ছিল। বেতালের মুন্ডুর থেকে আগুনের লহু বেরিয়ে ওই হামানদিস্তাটায় পড়ে, কিন্তু তাতেও কিছু হচ্ছিল না। বেতাল তন্ত্র কাজ করলো না, এখন কি মা? নাটাকে কি বাঁচাতে পারবো না? এই হামানদিস্তাটা আসলে কি, কার এটা যতক্ষণ না জানা যাচ্ছে আমরা কিচ্ছু করতে পারবো না। লোকি, তুমি তাড়াতাড়ি সূর্য মুকুট নিয়ে এসো, আমার ঘরের তাকে আছে। লোকে সূর্য মুকুট নিয়ে আসার আগে মন্ত্রজানা কাকি মায়াবী দর্পণে নিশাচরকে ডাকে। গুরুদেব, আমি এই প্রথমবার সূর্য মুকুটের উপযোগ করব। আমি এই মন্ত্রটা জাপ করার যোগ্য নই। নিশাচরকে পুরো কথাটা জানায়। বুঝে গেছি, সূর্য মুকুটের সঙ্গে আবাহন করবে। ঠিক আছে। লোকে সূর্য মুকুট নিয়ে আসে আর আহ্বান পুজোর ব্যবস্থা করে। তন্ত্র রঙ্গলিতে সূর্যর মুকুট রেখে নিশাচর মন্ত্র বলো। ধূম্রম ভ্রমর করাকর করম वसिका सिका सूर्यकांति करका क्रीम ब्रह्म विक्रम ब्रह्म। নিশাচর যেই মন্ত্রটা পড়ল, সূর্য মুকুটে যে মণিটা ছিল তার থেকে একটা হলুদ কিরণ বেরিয়ে মুষল পাথরে গিয়ে পড়ল। তার মধ্যে থেকে একটা আত্মা প্রকট হলো। আমার কাছ থেকে বাঁচতে পারবে না, আমার কাছ থেকে বাঁচতে পারবে না, চাটনি বানিয়ে মেরে ফেলবো। তা তো ঠিক আছে, কিন্তু তুমি কে? কেন আমাদের নাটা ভূতকে ধরে আছো? আমার হামানদিস্তায় নিজের মাথা ঢুকিয়েছে, আমি কেন চুপ থাকবো? চাটনি বানিয়ে দেব। আমার নাম সারলাবাই। অন্তত 50 বছর আগে ভুলঙ্কা নামের গ্রামে তাদের জমিদার অজয় ভূপতির বাড়িতে কাজ করতাম। অজয় ভূপতির মার প্রসবের সময় মৃত্যু হয়ে গিয়েছিল। তখন থেকে আমি ওকে ছোটবেলার থেকে বড় করেছি। উনি খুব ভালো, খুব নিষ্পাপ ছিলেন। জমিদারের বউ রানী বাসবী খুব অহংকারী ছিল। একটা চাকরানীকে জমিদার এত সম্মান দিচ্ছে, ওনার সেটা পছন্দ ছিল না। রানী, উনি ছোটবেলার থেকে আমার পালন পোষণ করেছে, উনি আমার মায়ের মতনই, তোমাকে ওনার সম্মান দেওয়া উচিত। এটা বলে উনি চলে যান। রানী বাসবী এটা পছন্দ হলো না। জেনে শুনে আমাকে ঘরে কাজ করতে না দিয়ে ধানের ভান্ডারে কাজ করতে পাঠিয়ে দিল। রোজ একটা করে বস্তা ধান কুটতাম, না হলে সেদিনের মজদুরি দিত না। তাই 2 হাত দিয়ে 2টো লোকের কাজ আমি একলা করতাম। রানী বাসবী আমার বয়সেরও সম্মান করলো না, আমাকে বিরক্ত করত, কথা শোনাতো। ওনার উদ্দেশ্য ছিল, উনি যে কষ্টটা দিচ্ছেন সেটা যদি আমি সহ্য না করতে পারি তাহলে আমি চাকরি ছেড়ে চলে যাব। রানী বাসবীকে ছাড়া বাকি সবাই আমাকে খুব সম্মান করত। তার উপরে আমি জমিদারকে ছোটবেলার থেকে বড় করেছি। ওনার ভালোবাসার জন্য আমি প্রাসাদে কাজ করা বন্ধ করতে পারতাম না। সব কষ্ট সহ্য করে কাজ করে যেতাম। একদিন আমাদের মধ্যে একটা ঝগড়া হয়ে গেল। আমার রাগ উঠে গেল। যদি আমি চাই দরবারে সবার সামনে জমিদারের গদিতে বসতে পারি,
জমিদারকে আমার পায়ের কাছে বসাতে পারি। তোমার কি মনে হয়? চাকরানি চাকরানির মতন থাকো। ওনার প্রাণ চলে গেলেও জমিদার তোমাকে গদিতে বসতে দেবে না। সবার সামনে সিংহাসনে বসবো। যদি এমনটা হয়, তোমার পায়ের তলায় বসে তোমার চাকরানি হয়ে সারা জীবন কাটাবো। শর্ত। ঠিক আছে, আমি আমার কথার খেলাপ হই না। এই কথাটা আর কেউ যেন না জানতে পারে, ঠিক আছে? ঠিক আছে, এই মামলাটা আমাদের মধ্যেই থাকবে। পরের দিন যখন দরবার চলছিল, সারলার নাতি নিজের ভেষ বদলে একটা কাগজ হাতে নিয়ে, যদি এই প্রশ্নগুলোর উত্তর না দিতে পারেন, আপনার গ্রাম একটা অক্ষম গ্রাম ভেবে, আপনাদের গ্রামে সবাই মূর্খ ভেবে আমি আপনাদেরকে 1,00,000 টাকা দেব। শর্ত লাগাবেন কি? কে তুমি? আমার সঙ্গে ঠাট্টা হচ্ছে। ঠাট্টা নয় জমিদার মশাই, জ্ঞান চর্চা বলছি। এখনো দক্ষিণ আর পূর্ব জমিদাররা এই জটিল প্রশ্নের উত্তর দিতে পারেনি। আপনি কি বলতে পারবেন প্রভু? এই কথায় জমিদারের মাথায় রাগ উঠল। ঠিক আছে, আমাকে 1 সপ্তাহ সময় দাও, আমি তোমার প্রশ্নের উত্তর দেব। ঠিক আছে, 7 দিন পরে এই সময়টা আবার আসবো। এরম বলে আরো আরেকটা ভেসে আমার নাতি চলে গেল। জমিদার যখন কাগজটা খুলে দেখে, অগম্য নামের পাহাড়ের উপরে একটা গুফা আছে, যেটায় 2টো একই রকমের দরজা আছে। একটা দরজার রাস্তা সুড়ঙ্গর দিকে যায়, অন্যটা ভয়ঙ্কর নরকের রাস্তা। 2টো দরজাতে ভিন্নু আর গিন্নু নামের 2টো রাক্ষস আছে। একটা রাক্ষস সব সময় সত্যি বলে, তো আরেকটা রাক্ষস সব সময় মিথ্যে। তাদের মধ্যে কে সত্যি বলে কে মিথ্যে সেইটা কেউই জানে না। এইটা জানার জন্য কোন রাস্তা স্বর্গের দিকে যায়, আপনি সেই 2টো রাক্ষসের মধ্যে একটা রাক্ষসকে একটাই প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। আপনি কি প্রশ্ন জিজ্ঞেস করবেন? আর যদি ভুল করে নরকের রাস্তা খোলেন, তাহলে তো মৃত্যু নিশ্চিত। অনেক চেষ্টা করার পরেও জমিদার ওদের পরিবারের নাম বলতে পারল না। গ্রামে ঘোষণাও করা হলো, জমিদার মশাইয়ের কঠিন প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে 5,00,000 টাকার পুরস্কার দেওয়া হবে। শিগগিরই করুন প্রভু স্যার। তাও কেউ ওই প্রশ্নের উত্তরগুলো দিতে পারল না। 7ম দিনে সকাল হতে হতে দরবারে এসে মন খারাপ করে বসা জমিদারের সামনে আমি গিয়ে দাঁড়িয়ে পড়লাম। তুমি কেন এলে মা? আমার সম্মান যেতে চলেছে, আমাদের গ্রামের সম্মানও শেষ হতে চলেছে। আমি লজ্জায় তো মরে যাব। যদি আপনি হেরে যান, এটা আমারও হার হবে, কারণ আপনাকে আমি বড় করেছি। তাই আমি ওই ধাঁধাগুলোর উত্তর দেব। আচ্ছা বলো, তোমার উত্তর যদি ঠিক হয়, তাহলে ঘোষণার থেকে আমি 2 গুণ দেব তোমাকে। আমার একটাও পয়সা চাই না। আর কি দরকার? যখন আমি উত্তর দেব, সেই সময় আমাকে আপনার গুরু করে নেবেন, ব্যাস। ঠিক আছে, আমি তাই করব। গুরুর সামনে ভগবানও সন্তানের মতন হয়, তাই আমি আপনার স্থানে বসে উত্তর দেব। তোমার মাথাটা তো ঠিক জায়গায় আছে। তুমি জমিদার বাবুকে দেখেছিলে বলে তুমি যা ইচ্ছা তাই ওনার সামনে বলে ফেলবে নাকি? চাকরানি চাকরানির মতন থাকো। উনি যা বললেন তাতে ভুল কি? গুরু সব থেকে শ্রেষ্ঠ হয়। ঠিক আছে সাহেব, কিন্তু এটার প্রমাণ কি যে তার উত্তর ঠিক আছে? আপনার সিংহাসনে বসার পরে যদি উত্তর ভুল হলো, এইটা সিংহাসনের জন্য একটা সবসময়ের কলঙ্ক থাকবে। যদি আমার উত্তর ভুল হয়, আমাকে ফাঁসির সাজা দেবেন। আমি খুশি হয়ে সাজা মাথায় নেব। ঠিক আছে মা, এখন আপনি আমার গুরু, এসে বসুন। আমি সবার সামনে সিংহাসনে বসে পড়লাম। আমার তলায় রাখা আসনে জমিদার বসলো। সবার মুখ হাঁ হয়ে গেল। কোন দরজাটা স্বর্গের দিকে যায়, এই প্রশ্নটা আমি তোমার পাশে বসা লোকটাকে জিজ্ঞেস করব। ও কোন দরজার দিকে ইশারা করবে, এরকম জিজ্ঞেস করাতে ও যে দরজাটা দেখাবে ওটা নরকের রাস্তা, আপনাকে অন্য দরজা বাছতে হবে। এইটা কি করে? সে কি সবসময় সত্যি বলে? অন্য দরজা কেন নেব? সব কত জটিল লাগছে। কেউ জানে না কোন রাক্ষসটা সত্যি কথা বলে, কোনটা মিথ্যে। আমাদের কাছে শুধু একটা প্রশ্ন জিজ্ঞেস করার আছে, তাই মেনে নিন যে ভিন্ন রাক্ষস সবসময় সত্যি কথা বলে। কোন দরজাটা স্বর্গের দিকে যায়? আমি এই প্রশ্নটা তোমার পাশে বসা লোককে জিজ্ঞেস করলে ও কোন দরজার দিকে তাকাবে। এরম ভিন্নুকে যদি জিজ্ঞেস করি, ও যে দরজাটা দেখাবে ওটা নরকের রাস্তা।
কারণ ভিন্নুর পাশে গিন্নু আছে, আর গিন্নু সব সময় মিথ্যে কথা বলে। ও ভুল দরজা দেখাবে। এবার মেনে নিন যে গিন্নু রাক্ষস সবসময় মিথ্যে কথা বলে। গিন্নুকে যখন এই প্রশ্নটাই করা হয়, কোন দরজা স্বর্গের দিকে যায়, এইটা যখন তোমার পাশের লোকটাকে জিজ্ঞেস করবো, তাহলে ও কোন দরজার দিকে ইশারা করবে? ও যেই দরজাটা দেখাবে ওটা নরকের রাস্তা। কারণ গিন্নু সবসময় মিথ্যে বলে। সত্যি কথা বলা ভিন্নুর কথাও মিথ্যা বলবে। ভুল দরজা দেখাবে। এই প্রশ্নের জবাব দুজনের মধ্যে কাউকে জিজ্ঞেস করলে ও আপনাকে নরকের দরজা দেখাবে। তাই ও যে দরজাটা দেখাবে সেটাকে নিয়ে উল্টো দরজাটাই বাঁচতে হবে। আমার এই তর্কের উত্তর দিয়ে সবাই হাততালি দিচ্ছিল। দূর থেকে দেখছিল রানী বাসবি ঈর্ষার চোটে জ্বলে যাচ্ছিল। কিছুক্ষণ পর বেশ বদলে আমার নাতি এলো। যখন জমিদার ওর পেঁচানো প্রশ্নের উত্তর দিয়ে দিল, ও হার মেনে নিল আর চলে গেল। আমি সব সময় মতন নিজে কাজ করছিলাম। রানী বাসবী যে অপমানের বোঝ নিয়ে ওখানে এসেছিল, আমার পেছনে দাঁড়িয়েছিল। আমাকে একটা চাকরানির চাকর হতে হবে? তার থেকে তো মরে যাওয়া ভালো। আমি যখন ঢেকিতে ধান কুটছিলাম, পেছন থেকে এসে আমার মাথাটা ঢেকিতে ঢুকিয়ে দিল। আমি ওকে দেখিনি, আর জোরে লাঠিটা মেরে দিলাম। রানীর মাথাটা ফেটে গিয়ে ওখানেই মরে গেল। আশেপাশের লোকেরা বলল যে সারলা জেনে বুঝে রানীর মাথা ফাটিয়ে দিয়েছে আর ওনাকে মেরে ফেলেছে। তাই জমিদার বাবু আমাকে ফাঁসির সাজা দিলেন। জবরদস্তি মরার কারণে আমাদের দুজনেরই আত্মা প্রেতাত্মায় বদলে একটা আত্মা ঢেকিতে আর অন্যেরটা লাঠির মধ্যে ঢুকে গেল। ঢেকি আর লাঠিটাকেও আমাদের কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। কিন্তু ক্রুধিমা নামের এক তান্ত্রিকা আমাদেরকে বাইরে বার করলো। ও তো এগুলো ক্রুধিমা করেছে। এবার দেখাচ্ছি মজা। লোকি, তাড়াতাড়ি ভুলঙ্কা গিয়ে সারেলা বাই আর রানী বাসবীর অস্থি নিয়ে এসো। বেড়াল ভূত, যেখানেই আছো আমার সামনে এসো। নাটা ভূত মরতে চলেছে। তাড়াতাড়ি কবরস্থানে গিয়ে তামার মুদ্রা নিয়ে এসো। এরই মধ্যে অন্ধকার হয়ে যায়। মুসল ভূত হামানদিস্তাটা খুঁজতে খুঁজতে ওখানে চলে আসে। মন্ত্রজানা কাকিওকে থামাতে চেষ্টা করছিল। লোকি ওই দুজনের অস্থি নিয়ে এলো। ওদের অস্থিগুলো মন্ত্রজানা ডান্ডা দিয়ে ভস্ম করে দেয়। মুসল ভূত আত্মায় বদলে হাওয়ায় বিলীন হয়ে গেল। হামানদিস্তা লাঠিটা দুটোই টুকরো হয়ে গেল। তার মধ্যে থেকে রানীর বাসবীর আত্মাও বাইরে বেরিয়ে এলো আর শূন্যে বিলীন হয়ে গেল। তাও নাটা ভূতের জ্ঞান ফিরল না। বেড়াল ভূত নাটা ভূতের মুখে যেই তামার মুদ্রাগুলো রাখলো, ও নিজের চোখ খুলল। হ্যাঁ, আমি কি বেঁচে আছি? সব জিনিসে নিজের মাথা ঢোকাতে নেই, না হলে এমনটাই হবে। এটা তো ভালো হলো যে লোকের সময় মতো বেতাল পাহাড়িতে পৌঁছে গেছিল, না হলে এতক্ষণে হাওয়ায় দ্বীপ হয়ে যেতে। কাকি, সে ক্রুদ্ধিমা সবসময় আমাদের মারার চেষ্টা করে, তবুও আমরা বেঁচে যাই। এবারে তোমাকে কিছু করতে হবে কাকি। এমনটা না যে আমি কিছু করতে পারবো না, কিন্তু আমরা মানি কি না মানি, ক্রুধিমা আমাদের লোকির ঠাম্মা। তাই আমি দয়া দেখিয়ে ছেড়ে দিই।